জয় তার পিস্তলটা নিয়ে ট্রিগারে হাত রেখে ধীরে ধীরে উঠল ছাদে। ছাদের সাথে দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। জয় দেখল একটা মেয়ে হাঁটাহাঁটি করছে। জয় পিস্তলটা নামিয়ে জিজ্ঞাসা করল, কে আপনি? তার কথা শেষ হওয়ার আগে মেয়েটা এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। জয় তাড়াতাড়ি পিস্তল তুলে ট্রিগারে চাপ দিল, কিন্তু মেয়েটার কিছুই হলো না। এক ভয়ঙ্কর হাসি দিয়ে উঠল তখন মেয়েটা। জয় ভয় পেয়ে দৌড় দিল, ছাদ থেকে নামতে চাইল, কিন্তু কোনো মতে সে দরজা খুলতে পারল না ছাদে। মেয়েটা তখন ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। জয় ভয় কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, কে তুমি? আমাকে মারতে চাইছো কেন? ভয়ঙ্কর কণ্ঠে তখন মেয়েটা বলল, আমি ইভা, অশরীরী ইভা, যার ভালোবাসা না পেয়ে আমি অশরীরী হয়েছি, যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। ভালোবাসি সেই শিহাবকে তুই আজ অনেক কষ্ট দিয়েছিস। আজ তোর মৃত্যু সুনিশ্চিত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি শিহাবকে ছেড়ে দেব। জয়ের কথা কানে তুলল না ইভা। হাতে লম্বা লম্বা নখগুলো দিয়ে তার শরীর ক্ষতবিক্ষত করে ফেলল, যাতে লাশ দেখে কেউ চিনতে না পারে যে এটা ইন্সপেক্টর জয়ের লাশ। ইভা জয়ের লাশটাকে ছাদ থেকে নিচে ফেলে দিল, তারপর অদৃশ্য হয়ে গেল। আদালতে বিচার কাজ শেষে আসামি শিহাবের এবার রায় দেওয়ার পালা। রায় দেবেন ন্যায় বিচারক খ্যাতি ব্যারিস্টার সুলতান চৌধুরী। সবাই জানে রায় কি হবে। স্ত্রীকে খুনের দায়ে হয় শিহাবের ফাঁসি হবে, আর না হয় যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সুলতানা চৌধুরী রায় দিলেন শিহাবের পক্ষে। তিনি শিহাবকে মুক্ত করে দিলেন। তার কিছুক্ষণ পর তিনি নিচে ঢুলে পড়লেন। আদালতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। সবাই সুলতানা চৌধুরীকে ধরে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার সুলতানা চৌধুরীকে পরীক্ষা করে একটা অদ্ভুত তথ্য দিল, যার মৃত্যু এখন থেকে 17 ঘন্টা আগে হয়েছে তিনি কি করে 20 মিনিট আগে বিচারের রায় দিতে পারেন? হোয়াট? সুলতানা চৌধুরীর মৃত্যু 17 ঘন্টা আগে হয়েছে, তাহলে 20 মিনিট আগে আদালতে রায় দিলেন কি করে? সবাই অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? পোস্টমর্টেম যে জানা গেল 17 ঘন্টা আগে স্বাভাবিক মৃত্যু হয়েছে সুলতানা চৌধুরীর। সবার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন, তাহলে সুলতানা চৌধুরীর বিচারের রায় দিল কি করে? খবরটা ছড়িয়ে পড়ল সারা শহরে। কেউ বুঝলো না আসল ঘটনা কি, কিন্তু সে আপনি কি বুঝলো? এটা নিশ্চয়ই ইভার কাজ। ইভা সুলতানা চৌধুরীর দেহে প্রবেশ করে আদালতে সে তার পক্ষে রায় দিয়েছে। ইভার কথা মনে পড়তে শিহাবের মনটা আবারও গ্রিনে ভরে উঠল। স্বার্থপর সে, নিজের স্বার্থের জন্য সে মারিয়াকে খুন করেছে এবং তারই চোখের সামনে মারিয়ার শরীরের মাংস কেটে খেয়েছে। সেই ভাতাকে আজ বাঁচিয়েছে। ভাবতে ঘৃণা লাগে, এর চেয়ে কারোদের পচে মরাটা তার ভালো ছিল। ভাবতে ভাবতে শিয়া বাড়ছে। হঠাৎ কিছু ছেড়ে তার পা তারকালো। একজনকে চিনতে পারল শিহাব, অভ্র, যে ওই দিন অর্থির প্রেমিক বলে দাবি করেছিল। শিহাব তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আমার পথে রোধ করা হলো কেন? অভ্র জবাব দিল, তোকে পরকালের পথ দেখানোর জন্য। অর্থির সাথে প্রেম চলছে তাই না? বল, অর্থ এখন কোথায়? দেখুন ভাই, আপনি যা ভাবছেন তা নয়, ও আসলে অর্থি না। শিহাবের কথা শেষ না হতেই অভ্র শিহাবের মাথায় লাঠি দিয়ে আঘাত করল। চিৎকার করে বলল, সে চুপ শালা, আমাকে অর্থে চেনাচ্ছিস? অর্থকে আমি চিনি না। শিহাবের মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো। শিহাব মাথায় হাত চেপে কাতরাতে কাতরাতে বলল, সত্যি বলছি ভাই, ও অর্থে না। শিহাবের কথার গুরুত্ব দিল না কেউ। সবাই মিলে আঘাত করা শুরু করলো শিহাবকে। এমনিতেই আগের দিন পুলিশের অত্যাচারে শরীর দুর্বল হয়ে আছে, এখন আবার এতে অমানসিকতা। শিহাব সামলাতে পারল না, মাটিতে ঢলে পড়ল সে। তবু থামল না অমানুষের দল। এক নাগারে মারতে লাগলো, যেন আজ তারা শিহাবকে মেরে ফেলবে। হঠাৎ চারপাশে প্রচণ্ড এক দমকা বাতাস বয়ে গেল। কোথা থেকে যেন একটা উপরে ধ্বনি ভেসে আসলো। তারপর ধ্বনিটা ধীরে ধীরে কাছে চলে আসছে। অপ্র দেখলো সাদা শাড়ি পরা এক মেয়ে ধীরে পায়ে হেঁটে আসছে তার দিকে, অদ্ভুত এক ভঙ্গিতে। মেয়েটা অব্র কাছ থেকে সামনে দূরে এসে থামলো। তারপর উপরের দিকে তাকে বলতে লাগলো, ভালোবাসার তারে হারিয়েছি আমি, ইহকাল পরকার, আবার কোনো পাপে পেতেছে হে প্রভু, ভালোবাসার মৃত্যু যাও। শিহাবের বিপদে বা থাকবে না কবু থেমে, খোঁজ যেন না থাকে প্রভু অশরীরীর প্রেমে। তারপর হাঁটু গেড়ে বসে কিছুক্ষণ জোরে জোরে কান্না করল ইভা, যেন মনের গ্লানি সব চোখের জলে ভাসিয়ে দেবে সে আজ। অবতার দলবল নিয়ে অবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখলেই কাটল। শিহাবকে মারা থামিয়ে দিয়েছে। পরক্ষণে চমকে উঠল তারা ইভাকে ভয়ঙ্কর রূপ ধারণ করতে দেখে।
হাতে লাঠি ফেলে দিয়ে দৌড় দিল সবাই, কিন্তু কেউ পালানোর পথ খুঁজে পেল না। একটু আগেও এখানে তারা যে পরিচিত পথ দেখেছিল সেটা এখন নেই। চারপাশে শুধু দেয়াল দেখতে পেল তারা। জীবন বাসের তারা ইভার দিকে তাকিয়ে কাকুতি মিনতি করতে লাগলো। ইভা একবার মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকা শিয়াবের দিকে তাকালো। নিজেকেই অপরাধী ভাবল সে। তারই জন্য শিয়াবের অবস্থা। সে যদি না আসতো শিয়াবের অবস্থা হতো না। সে থাকলে শিয়াবের সব বিপদ আসে, তাই সে আর থাকবে না। চলে যাবে আবার বুক ভরা কষ্ট নিয়ে। শত কষ্ট হোক আর কখনো ফিরবে না সে। হৃদয়টা না হয় তার অতৃপ্তই থেকে যাবে। তবু ভালো যদি শিয়াবের কিচ্ছু না হয়। শিয়াবের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিল ইভা। তারপর ভয়ঙ্কর এক গর্জন করে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। মুহূর্তে শেষ করে দিল সে অবরোধার দলকে। তারপর পরিবেশটা আখের মতই হয়ে গেল। চোখে নিমেষে হাওয়া হয়ে গেল দেয়ালগুলো। শুধু পড়ে থাকলো কয়েকটা লাশ। ইভা শিয়াবকে দুহাতে ধরে পাজাগুলো করে নিল। তারপর বাসায় নিয়ে সে বিছানায় তাকে শুয়ে দিয়ে সেবা করতে লাগলো তার। মিরাজ এসে দাঁড়ালো তখন পাশে। জিজ্ঞাসা করলো, আম্মা আব্বুর কি হয়েছে? কিছু হয়নি আব্বু, একটু ব্যথা পেয়েছে। তুমি বসো আব্বুর পাশে। সে আবার জ্ঞান ফিরে আসার পর ইভাকে দেখে উত্তেজিত হয়ে উঠল। চিৎকার করে বলল, তোমাকে না বলেছে আমার সামনে না আসতে? ইভা শিহাবের মুখ চেপে ধরে বলল, মিরাজ আছে, এখন কিছু বলো না, দাঁড়ো ওকে রুমে ঘুম পাড়িয়ে আসি, তারপর যা ইচ্ছে বলিও। বলতে বলতে ইভা মিরাজকে নিয়ে পাশের রুমে চলে গেল। মিরাজ ঘুমিয়ে পড়ল। ইভা শিহাবের পাশে এসে বসল। তারপর বলল, কি বলবা বলো এবার? ইভা, তোমাকে আমি ঘৃণা করি, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও প্লিজ। ইভা একদৃষ্টিতে তাকিয়ে থাকলো শিহাবের দিকে। তার চোখ স্পষ্ট ঘৃণা দেখতে পাচ্ছে সে। খুব কষ্ট হল এবার। এই মানুষটার জন্য সে কত কিছু করলো, আজ এই মানুষে তাকে ঘৃণা করছে। চোখ বেয়ে তার অশ্রু গড়িয়ে পড়ল। তারপর বলল, বেশ শিহাব, আর কখনো দেখুন দেখবে না আমায়। বড্ড ভালোবাসি তো, তাই বারবার ফিরে আসি। কি করব, কিন্তু এইবারই শেষবার। তোমাকে ভালোবাসি, তোমাকে চাওয়া পাওয়ার গুরুত্ব আমার কাছে আছে। তুমি চাও তো আমি চলে যাই? হ্যাঁ যাব। শুধু একটা আবদার রাখবো শিহাব, রাখবে? কি বলো? তোমার মনে আছে তুমি আমাকে আগের বার পাঁচাকোলা করে নিয়ে চাঁদের আলোতে হাঁটতে? সেবারের মতো আমাকে এক বড়ভাবে পাঁচাকোলা করে নিয়ে হাঁটবে? এরপর আমি হারিয়ে যাবো চিরতরে। রাখবে আমার আবদারটা? তারপর চলে যাবে তো? এবার বুকে জমে থাকা চাপা নিঃশ্বাসটা বাতাসে ছেড়ে দিল। তাকিয়ে থাকলো সে শিহাবের মুখের দিকে। শিহাবকে ছাড়তে মন চায় না তার। অনেকক্ষণ পর সে বলে, হ্যাঁ চলে যাব। বেশ চলো। এখন না, এখন তোমার শরীর ঠিক নেই, অন্য একদিন। শিহাব যে ইভাকে এখনই তাড়িয়ে দিতে পারলে বাঁচে, তাই সে বলল, আমি ঠিক আছে চলো। অজ্ঞতা বের হলো শিহাব ইভাকে সাথে নিয়ে। শিহাব তাকে পাজাগুলো করে নিয়ে হাঁটতে লাগলো। ইভা শিহাবের গলা জড়িয়ে ধরে তার বুকের সাথে নিজের মাথা লাগিয়ে দিল। আগের উপর শিহাব তাকে কত ভালোবাসা দিয়েছিল, কত রোম্যান্স করেছিল, কিন্তু এবার তা বলে ঘৃণা করছে। অথচ কোনো দোষ সে করেনি। এবার শিহাবের চেহারা দিকে তাকিয়ে নীরবে কান্না করছে শুধু। তাকে খুব বেশি ভালোবাসলেই কষ্ট পেতে হয় এবার বুঝলো। অনেকক্ষণ চাঁদের আলোতে এবার পর হাঁটার পর এবার বলল, শিয়াম এবার নামিয়ে দাও আমাকে। শিয়াব এবারকে নামিয়ে দিয়ে বলল, চলে যাও এবার তাহলে। অনেক কষ্টে এবার বলল, কথা দিলাম আর কখনো তোমার চোখের সামনে আসবো না। শিহাব ঘুরে দাঁড়ালো, চলে যাওয়ার জন্য পা বানালো। কিছু দূর গিয়ে আবার পেছনে ফিরে তাকালো। দেখলো ইভা তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পরদিন শিহাব একটা আননোন নাম্বার থেকে ফোন পেল। ফোন রিসিভ করে শিহাব জিজ্ঞাসা করলো, হ্যালো কে? ওপাশ থেকে কোনো সাড়া নেই। শিহাব আরো জিজ্ঞাসা করলো, হ্যালো কে আপনি? কিছুক্ষণ চুপ থেকে ওপাশ থেকে উত্তর এলো, সাদিয়া। সাদিয়া? হ্যাঁ শিহাব, আমি সাদিয়া। চিনতে পারছো আমাকে? চিনেছি। এতদিন পর কি মনে করে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে শিহাব। আমি খুবই অসুস্থ, জানি না বেঁচে থাকতে পারবো কিনা। একবার দেখা দেবা প্লিজ? আচ্ছা ঠিক আছে, আমি আসবো। ফোন রেখে দিল শিহাব। চোখের সামনে অনেক পুরনো স্মৃতি ভেসে উঠল তার। সাদিয়া, হ্যাঁ, এই মেয়েটার জন্য সে একসময় পাগল ছিল। এখনো হৃদয়ের একপাশে তার জন্য টান অনুভব করে শিহাব। সাদিয়া অসুস্থ, খুব বেশি অসুস্থ না হলেও তাকে ফোন করা যেতে বলতো না। শিহাব চট্টগ্রাম যাওয়ার জন্য রেডি হলো। ছেড়ে মিরাজকে নিয়ে চট্টগ্রাম আসতে আসতে রাত হয়ে গেল। কতদিন পর এখানে আসলো সে। একটা অন্যরকম অনুভূতি কাজ করলো তার মনে। শিহাব সোজা চলে আসলো সাদিয়ার বাসায়। সাদিয়ার চাচিরা শিহাবকে সাদিয়ার রুমে নিয়ে গেল। সাদিয়া বিছানায় শুয়ে আছে। অনেকদিন পর সাদিয়াকে দেখল শিহাব। খুব শুকনো হয়ে গেছে সে, চেনাই যাচ্ছে না। শিহাবকে দেখে সাদিয়া লাফিয়ে উঠল।
তারপর তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো। শিহাব সাদিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, শান্ত হও সাদিয়া, শান্ত হও। সাদিয়াকে বেডে শুয়ে দিয়ে শিহাব তার পাশে বসলো। অনেক বদলে গেছে এই বাড়িটা। আসার সময় শিহাব দেখলো সাদিয়ার চাচারা তাকে দেখে মাথা নিচু করে আছে। এই মানুষগুলো একসময় তাকে খুন করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, আর আজ ওই একই মানুষগুলো তাকে সমীহ করছে। অদ্ভুত পরিবর্তন। শিহাব খেয়াল করলো সাদিয়ার চোখের চারপাশে অনেক ফুলে গেছে, আর চোখ দুটো ভেতরে ঢুকে গেছে অনেকটা। শিহাব তাকে জিজ্ঞাসা করলো, কি অসুখ হয়েছে তোমার? পাশ থেকে সাদিয়ার ছোট চাচি উত্তর দিল, সারাদিন কি যেন চিন্তা করে আর সারাক্ষণ কান্না করে। সে ঠিকমতো খায় না, শরীরের যত্ন নেয় না, তাই আজ এই অবস্থা। শিহাব সাদিয়াকে জিজ্ঞাসা করলো, কি চিন্তা করে এত? শরীরের কি অবস্থা করেছে এটা? সাদিয়া বলল, কি করবো আমি? সারাক্ষণ আমার কিচ্ছু ভালো লাগে না, শুধু মনে হয় তোমার সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি আমি। বারবার বিবেকের আদালতে আমি আসামি হয়ে দাঁড়াই। আমি ভালোবাসার চিনতে ভুল করেছি। ভালোবাসাকে সেটা আমি বুঝেছি তোমাকে হারানোর পর। বাদ দাও এসব কথা, এখন থেকে আর কোনো চিন্তা করবে না, শরীরের যত্ন নেবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ছেলেকে নিয়ে আসছো, তোমার বউ কই? মারিয়ার কথা মনে পড়তেই মুখটা মলিন হয়ে গেল শিহাবের। করুণ কণ্ঠে বলল, মারিয়ার বেঁচে নেই। বাট কি হয়েছে তার? সে এখন কি করে বলবে মারিয়ার ভয়ঙ্কর মৃত্যুর কথা? কিভাবে সে বলবে ইভাকে মারিয়াকে মেরেছি ভাই? তাই সে কথা গড়িয়ে বললো, থাকো কথা আর আরেকদিন বলবো, এখন তুমি রেস্ট নাও। আমার রেস্ট নিতে হবে না, এখন তুমি এসছো, দেখবা কয়েকদিনে আমি ভালো হয়ে গেছি। তাহলে তো ভালো। সাদিয়া শিহাবের হাতে একটা তার হাত দুইটা ধরে পড়লো, তারপর হেসে দিল, কিন্তু চোখে তার অশ্রু ছিল। শিহাব যেন জাদু জানে, তার সাথে মিশে সাদিয়া সত্যি অনেকটা ভালো হয়ে উঠল কয়েকদিনে। এখন তাকে সারাক্ষণ হাসি মুখে দেখা যায়। মিরাজকে কোলে নিয়ে সারাক্ষণ আদর করে। মিরাজ তাকে আন্টি বলে ডাকলে সাদিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, চুপ, আমাকে আম্মু বলে ডাকবা। মিরাজ তখন হেসে উঠে বলে, আম্মু। বিষয়টা তার কাছে অনেক মজার মনে হয়। আরো কয়েকদিন যেতেই সাদিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। একদিন সে শিহাবকে আড়ালে নিয়ে গিয়ে বলল, শিহাব, তোমার সাথে কিছু কথা আছে। বলো। শিহাব, তুমি একটা বিয়ে করেছো, আমি একটা বিয়ে করেছি। এখন তোমার স্ত্রী নেই, আমার স্ত্রী নেই, আমার প্রথম স্বামী নেই। তোমাকে আমি খুব ভালোবাসি শিহাব, আমাকে বিয়ে করবে তুমি? না, তা হয় না সাদিয়া। কেন হয় না? প্লিজ আমাকে মিরাজের মা হওয়ার সুযোগ দাও। ছোট্ট ছেলেটার কথা চিন্তা করে একবার, কি করে থাকবে সে মা ছাড়া? শিহাব কিছুক্ষণ ভাবলো, সত্যি তো, তার ছেলেটা বড্ড একা। মাকে হারিয়েছে, বাবাকেও কাজে ব্যস্ত থাকলে তাকে দেখবে কে? শিহাব ভাবতে ভাবতে দেখে সাদিয়া অবাক করে দিয়ে জিজ্ঞাসা করলো, কি ভাবছ? শিহাব ইতস্তত করে বলল, কিন্তু তোমার চাচারা মেনে নেবে তো এটা? আমার চাচারা মেনে নেবে, ওরা দ্বিতীয়বার আর ভুল করবে না। তবু তুমি ওদের সাথে কথা বলে দেখো। ঠিক আছে, বলবো। সাদিয়া খুশিতে লাফিয়ে উঠল, শিহাবকে জড়িয়ে ধরে তার কপালে কিস করলো, তারপর দৌড়ে ভেতরে চলে গেল। শিহাব বুঝলো এটা নীর হারা পাখি অনেকদিন পর নীর খুঁজে পেয়েছে, আনন্দে মেতে উঠেছে। সাদিয়ার সাথে বিয়ে ঠিক হয়ে গেল শিহাবের। বিয়ের আগের রাতে সাদিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। শিহাব বাইরে থেকে ফিরছিল, হঠাৎ সে চাঁদের আলোতে স্পষ্ট দেখল ওর থেকে। ওর হাতে মানুষের মাথার মতো কিছু একটা। সে বুঝলো ওটা মারিয়ার মাথা। উঠতে কোথায় যাচ্ছে? সে ফলো করতে লাগলো। কিছুক্ষণ পর উঠতে একটা শ্মশানে প্রবেশ করলো। সেখানে চন্দন কাঠ দিয়ে আগে থেকেই একটা চিতা সাজানো আছে। উঠতে ওই চিতার ওপর শুয়ে পড়ল মারিয়ার হাত ভাতা সহ। সাথে সাথে আগুন জ্বলে উঠল চিতায়। দাও দাও করে আগুন জ্বলছে। কি লোমহর্ষক দৃশ্য! ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল শিহাবের। তার মানে অর্থের দেহের অর্থে নিজেরই আত্মা ছিল। সে বুঝতে পারল আর অর্থে নিজেই মারিয়াকে খুন করেছে। এতদিন শুধু শুধু এভাকে ভুল বুঝেছে সে। এবার এত করে বলেছে মারিয়াকে সে মারেনি, তারপরও সে কথা বিশ্বাস করেনি। কত বড় ভুল সে করে ফেলেছে। না বুঝি এভাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে সে। আর না, কিন্তু এভা এখন কোথায়? তাকে তো সে চলে যেতে বলেছে। কখনো তার চোখের সামনে আসতে নিষেধ করেছে, এবার চলে যায়নি তো। শিহাবের মনটা হঠাৎ কেঁদে উঠল এবার জন্য। আর সময় নষ্ট করল না শিহাব, দূরে গেল সাদিয়াদের বাসায়। সবাই গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। শিহাব রুমে গিয়ে ব্যাগগুলো গোছালো। শেষবার রিমাকে যেখানে ছেড়ে দিয়েছে সেখানে যাবে সে সিদ্ধান্ত নিল। রুমে তাড়াহুড়ো করে প্রবেশ করলো সাদিয়া। অনুষ্ঠান ছেড়ে চলে এসছে সে। আসার সময় শিহাবকে দেখছে সে। তারা থাকতে পারেনি অনুষ্ঠানে। কি হচ্ছে এসব? চিৎকার করে উঠল সাদিয়া, আমাকে যেতে হবে সাদিয়া, এই বিয়ে আমি করতে পারবো না, আমাকে বাধা দিও না প্লিজ।
কোথায় যাবে তুমি? ইভা পুরো কথা শেষ করতে পারল না শিহাব। হঠাৎ থেমে গেল। বাতাসে একটা ঘ্রাণ পেল সে পরিচিত পারফিউমের গন্ধ, যেটা ইভা ব্যবহার করত। সে বুঝল ইভা এখানে এসেছে। সে চিৎকার করে উঠল ইভার নাম ধরে, কিন্তু কোনো সাড়া পেল না। চারপাশে তাকালো, ইভাকে দেখতে পেল না। টেবিলের উপর একটা কাগজ ভাঁজ করা দেখে তুলে নিল ওটা। খুলল কাগজটা সে। ইভার হাতে লেখা চিনতে পারল সে। পড়তে লাগলো চিঠিটা। শিহাব, প্রিয় শিহাব, শুরুতে অভিনন্দন জানায় যাদেরকে নিয়ে নতুন জীবনে পা রাখতে যাচ্ছ। তোমার জন্য 2বার আমাকে সাদা কাগজে লিখতে হয়েছে। একবার আমার মৃত্যুর আগে আমাকে বাঁচানোর জন্য, যাতে কেউ বুঝতে না পারে তোমার কারণে আমি আত্মহত্যা করেছি। আরেকবার মৃত্যুর পরে আজ লিখলাম এই অশরীরের উপর থেকে তোমার মিথ্যা ধারণাটা মোছার জন্য। কত আশা নিয়ে আমি আবার এসেছিলাম জানো। ভেবেছিলাম তোমার একটু ভালোবাসা পাবো, তার পাইনি। পুরো কপাল আমার। হৃদয় তো আমার আর কিচ্ছু চাই না, শুধু একটা ভালোবাসা ছাড়া। ভালোবাসা না পেয়ে আমি তো মরেছি। তুমি যখন আমার উপর ভুল বুঝেছিলে তখন খুব কষ্ট হয়েছিল আমার। ভাবলাম কি করে তুমি এটা ভাবতে পারলা। মারি আমার বোন, তাতে কিনা আমি মেরেছি। কি করে বিশ্বাস করতে পারলা? কতবার বলেছি আমি মারিনি মারিয়াকে। একেবারের জন্য তুমি যদি বিশ্বাস করতা, আত্মাটা শান্তি পেত। আসলে ঘটনাটা তুমি জানতেই চাওনি। কি হয়েছিল তা তো তুমি জানো না। রাতে আমি উঠতেই শরীর ছেড়ে তোমার কাছে গিয়েছিলাম। তোমার সাথে তখন মারিয়া রাগ করে দরজা আটকে দিয়েছিলে। সে রাতে তোমাকে আমি সান্ত্বনা দিয়ে ফিরে আসছিলাম। এসে দেখি সারা বাড়িতে রক্ত। মুফিসকে কোথাও খুঁজে পাইনি। অর্থির দেহটাও নেই। বুঝলাম অর্থির দেহে অন্য একটা আত্মা জেগে উঠেছে। তারপর সে মুফিসকে মেরে লাশ নিয়ে কোথাও উদা হয়ে গেছে। কিন্তু সকালে সে আবার ফিরে আসে। মারিয়া এসে তখন তাকে আঘাত করে। অর্থি তাকেও মেরে তার শরীরের কেটে মাংস খেয়েছে। আমি তখন কিছুই করতে পারিনি। তুমি তো জানো আত্মারা দিনে দৃশ্যমান হতে পারে না, তাতে শক্তিও দিনে কাজ করে না। নইলে কি আমি আমার বোনকে বাঁচাতাম না? তখন তুমি এসে দেখলা অর্থির হাতে মারিয়ার লাশ, আর ভাবলা এটা আমি করেছি। কিছু চোখের দেখাও বউ থাকে শিহাব। তখন যদি তুমি আরেকটু পর আসতে তাহলে তোমারও এক অবস্থা হতো। অর্থির হাতে তখন মারিয়ার লাশ ছিল বলেই তুমি বেঁচে গিয়েছিলে সেদিন। আর তুমি ভাবলা এসব কিছু আমি করছি। খুব কষ্ট হয়েছিল এটা ভেবেছে। আমার ভালোবাসা আমাকে বুঝতে চাইল না। এরপর থেকে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করলে। আমাকে সহ্য করতে পারোনি। আমাকে চোখের সামনে আসতে নিষেধ করলা, চলে যাওয়ার জন্য বললা। তখন আমি পারিনি শুধু আমার কষ্ট তোমাকে বুঝাতে। আমি সিদ্ধান্ত নিলাম তোমার সামনে আর কখনো আসবো না। কিন্তু শেষবারের মতো তোমার একটু ছোঁয়া পেতে চাইলাম। তাই সে রাতে তোমাকে বলেছিলাম আমাকে একটু পাজাকোলা করে হাঁটতে। তুমি এই শর্তে রাজি হয়েছ যে এরপর আমাকে চলে যেতে হবে। আমি তোমার শর্তেও রাজি হই। তুমি আমাকে কিছুক্ষণ পাজাগুলো করে নিয়ে ঘুরলা। আমার ইচ্ছে হয়েছিল তখন জীবনটা যদি আমার ফিরে পাওয়া যেত। তুমি আমাকে নামিয়ে দেওয়ার পর অন্য কিছু বলনি, শুধু বলেছ চলে যেতে। নীরবে শুধু আমি কান্না করেছি, কিছু বলতে পারিনি। খুব বেশি কষ্ট হয়েছিল আমার তখন। তুমি আমাকে সেখানে রেখেই ফিরে গেলা। আমি দাঁড়িয়ে দেখলাম শুধু আমার ভালোবাসা আমাকে রেখে চলে যাচ্ছে। আমি বাধা দিতে পারিনি। এরপর তুমি চট্টগ্রামে চলে এলে। সাদিয়ার সাথে তোমার বিয়ে ঠিক হলো। ভাবলাম সব হারিয়ে তবুও তো তোমার একটা ঠিকানা মিলল, এতে আমি খুশি। যাকে তুমি প্রথম ভালোবেসেছ শিহাব, তাকে তুমি পেতে যাচ্ছ। দোয়া রইল তোমাদের জন্য। সুখী দিন কাটাও তুমি, এটাই সবসময় চাই। বিশ্বাস করো, তোমরা আর কখনো অমঙ্গল চাইনি আমি। আমার অশরীরী, আমার অন্তঃসীন, আমাদের ভালোবাসা অধিকার নেই। আমরা ভালোবাসা না পেয়ে মরেছি, অনন্তকাল আমাদের আত্মা ভালোবাসা না পেয়ে থাকবে। এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না। তবে অশরীরীদেরও কষ্ট হয় জানো। তাদের কষ্ট একান্তই তাদের। কেউ বুঝতে চায় না সেই কষ্ট। আর কি বলবো, ভালোবাসতে না পার অন্তত ঘৃণা করো না, ভুল বুঝে থেকো না আমার। পৃথিবীর সবাই আমাকে ভুল বুঝলেও আমার কষ্ট হবে না। শুধু তুমি ভুল বুঝলে আমার কষ্ট 1000 গুণ বেড়ে যায়। প্লিজ অন্তত ভুল বুঝে থেকো না। আর আমি আজই চলে যাব। তুমি বলেছিলে না আর কখনো না আসতে, আর আসবো না আমি। হৃদয়টা হয়তো অতৃপ্তি থেকে যাবে, কষ্ট হবে অনেক আমার, তবু আর আসবো না। ভালো থেকো তুমি, বিদায়। চিঠিটা পড়ে কাঁদতে লাগলো শিহাব। দূরে বাসা থেকে বের হলো সে। চারিদিকে খুঁজতে লাগলো শিবাকে। কেবার নাম ধরে চিৎকার করতে লাগতো। কোনো সাড়া পেল না শিবার। অনেক দূরে তার দৃষ্টি আটকে গেল। দেখ রিভা হেঁটে যাচ্ছে। শিহাবকে ডাক দেবার আগে মিলে গেল অশরীর রিভা। হাঁটু ধীরে বসে পড়ল শিহাব। তারপর জোরে জোরে কাঁদতে লাগলো। তার সে কান্না এবার কান পর্যন্ত পৌঁছায়নি। হারিয়ে গেছে সে অনেক দূরে।
কারণ সে কথা দিয়েছিল সে অ্যাপকে হারিয়ে যাবে আর কখনো আসবে না তার সামনে। গল্পের সমস্ত ভুল ত্রুটিগুলো খামার নজরে দেখবেন, আর এই গল্পের আরও সিজন আসতে পারে ভবিষ্যতে। সবাই লাইক কমেন্ট করে নিজের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ।